ওই ছেড়ে দাও আমাকে। আমার কাছে আসবা না বলে দিলাম। আমি আমার বাবাকে বলে তোমাকে ভার্সিটি থেকে বের করে দেব। ক্লাস থেকে বের করেই বা কী হবে? ভার্সিটি আমার ভয়ে কাঁপে, তাই ভার্সিটি আমার জন্য সবসময় খোলা। এখন তোমাকে আমি আদর করব, তাই চুপচাপ তুমি আমার কথা শুনবে। আমার গায়ের ওপর থেকে হাত সরাও বলছি, আমার ব্যথা লাগছে অনেক। তুমি তো দেখি অনেক পচা। সরো সরো, না হলে একটা চড় দেব তোমার গালে। আমি মুচকি হেসে মুনতাহার দিকে তাকালাম। আমাকে চড় দেবে? এত সাহস? অবশ্য সাহস থাকাটাই স্বাভাবিক। হয়তো পৃথিবীর সব শক্তিধর লোকেরা যাকে ভালোবাসে তার কাছে দুর্বল, আমিও তাই। আমি মাফিয়া হলেও আমার বউকে আমি অনেক ভালোবাসি, আর সেজন্য আমাকে সে যা ইচ্ছা বলে। আমি মুনতাহার দিকে সরে গিয়ে জড়িয়ে ধরলাম, একদম বুকের ভেতর চেপে রাখি তাকে। কপালে একটা চুমু দিয়ে দুষ্টুমি ভরে বললাম, ব্যথাই তো দিব তোমাকে। তোমাকে ব্যথা দেওয়ার জন্যই এনেছি তো বাবু। আমি ছাড়া কে তোমাকে স্পর্শ করবে বলো? এই, তোমাকে মেরে নাক ফাটিয়ে ফেলবো। আহ শয়তান, ছাড়ো আমাকে। চেপে মেরে ফেলবা নাকি? কেন? বিয়ের আগে তুমি যে নির্যাতনটাই না করেছিলে, মনে আছে? এখন তো চেপে ধরেছি, এবার কামড় দিব, তখন বুঝবা ব্যথা কাকে বলে। আমার এখনো সব মনে আছে। দেখো, একদমই ভালো হবে না বলে দিলাম। আমাকে ছাড়ো, নয়তো আমি চিৎকার করব। চিৎকার করে সবাইকে বলবো তুমি একটা খারাপ ছেলে। তুমি যতই চিৎকার করো না কেন, তোমার হয়ে কেউ আজ বাধা দিতে আসবে না। কথাটা বলেই মুনতাহার গালে চুমু খেলাম। মুনতাহা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি মুচকি হাসলাম, বললাম, মনে পড়ে আমাদের সেই আগের দিনের কথা? হ্যাঁ, সব মনে আছে। তুমি আমাকে তুলে নিয়ে বিয়ে করেছিলা, ফাজিল। আমি হাসলাম। সেদিন ভার্সিটিতে আমি প্রথম যাই। চারপাশে তাকাচ্ছি। ভার্সিটি পরিচিত হলেও আমার কাছে যেন সেটা হাতের তালুর মতো। আমি শেষ বর্ষে ভর্তি হয়েছি ক্ষমতা বা টাকার জোরে, কারণ কোনো ভার্সিটি শেষ বর্ষে ভর্তি নেবে না। আমি হাঁটছি, হঠাৎ একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি ঘুরে তাকাই, দেখি চারজন ছেলে মেয়ে একসাথে বসে আছে। আমার গায়ে ঢিলেঢালা পোশাক, চুলগুলো বেশ বড় বড়। আমার চোখে মোটা ফ্রেমের চশমাটাও আছে। সেখানে যেতেই সাথী নামের একটি মেয়ে বলল, কি রে, ভার্সিটিতে নতুন নাকি? দেখতে তো পুরাই মদনের মতো লাগছে। এখানে কি ভিক্ষা করতে এসেছিস? দোস্ত, আমার মনে হয় বেটা ফকির আসলেই ভিক্ষা করতে আসছে। ওই কি বলছিস তোরা? ওটা ফকির না বড় লোক? ফকির বড় লোক? আমি ক্লাস করতে এসেছি। কি এরকম দেখতে খ্যাত ছেলে আমাদের ভার্সিটিতে? ইস কি জঘন্য রে। বড় বড় চুল, চোখে চশমা পরা, ইস কি ফালতু রে। মানুষকে এভাবে অপমান করছেন? ওরা আরও কিছু বলতে যাবে, এমন সময় ভার্সিটিতে এক গাড়ি পুলিশ আসে। আমি পুলিশ দেখে সেখান থেকে চলে যাই। ভার্সিটিতে পুলিশ আসার কারণ, ভার্সিটিতে ড্রাগসের বিজনেস হচ্ছে, সেটার জন্যই পুলিশ এসেছে। আমিও ঠিক এটার জন্যই ভার্সিটিতে এসেছি। আমার কয়েকজন লোক ভার্সিটির স্টুডেন্ট, তারা আমাকে না জানিয়ে ড্রাগস বিজনেস শুরু করেছে। আমি ওদেরকে এসব বিজনেস করতে বারণ করেছি, তবুও ওরা শোনেনি, তাই নিজেই চলে এসেছি ওদেরকে খুঁজতে। আমি মাফিয়া হলেও আমি এখন মুনতাহাকে জড়িয়ে ধরে আছি। সে আমার বুকে কামড় দিয়ে বলে, আমার বাবাকে কিন্তু ডাকবো, উনি তোমার স্যার হয়। আমাকে ছাড়ো বলছি। কিন্তু তুমি আমার বউ। ভার্সিটির স্যারের মেয়ে এখন আমার বউ। তাহলে বলো, কে কার পক্ষে থাকবে? কেউ কিছু বলবে না, আর বলার সাহসও নেই। উফ রাজ, আস্তে ধরো। তুমি কি আমাকে চিপে মেরে ফেলবা নাকি? আমি তো পালাচ্ছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতেই ধরব। আমি আর মুনতাহা এখন বড় বউ। মুনতাহা ছিল আমার ভার্সিটির টিচারের মেয়ে। আমি মুনতাহাকে তুলে এনে বিয়ে করেছিলাম। ভার্সিটিতে ছদ্মবেশে ঘুরে বেড়াই আমি। আমার ক্লাসেই মুনতাহা পড়তো। আমি সবার শেষে গিয়ে বসতাম। কয়েকদিন পর ভার্সিটিতে গেলাম, নিজের মতো হাঁটছি। প্রথম দিন ভার্সিটিতে এসে ক্লাসে যায়নি, তাই আমার ক্লাস কোনটা এখনও জানি না। হঠাৎ শুনলাম, এই খ্যাত বেয়াদব ছেলে একটা, দেখে চলতে পারিস না? শুনেছি ক্লাসের ছেলেগুলো ড্রাগস সাপ্লাই করে, তাই ক্লাস করব বলে রুম খুঁজছি,
কিন্তু আমাকে কেউ হেল্প করছে না, কারণ সবাই আমার ঢিলেঢালা পোশাকের দিকে তাকিয়ে, আমার কাপড়ের দিকে তাকিয়ে কোনো কথাই বলছে না। সবার কাছে আমি খ্যাত। তাই খুব কষ্টে যখন নিজের ক্লাস খুঁজে পেলাম, তাড়াতাড়ি রুমে ঢুকতেই একটা মেয়ের পায়ে সামান্য পাড়া দিয়ে ফেলি। তাকে দেখি মুনতাহা। ছাগলের মতো চেয়ে আছিস কেন? কোথা থেকে যে সব আসে? যত সব সকাল সকাল এসব খ্যাতমার্কা ছেলেদের দেখে গাটা জ্বলে গেল। মুচকি হেসে আমি আমার ক্লাসে গেলাম, কারণ এখানে কথা না বলাটাই শ্রেয়। কথা বললে না জানি আবার কি না কি শুনতে হবে। ক্লাসের একদম শেষ বেঞ্চে বসলাম। একটু পরে দেখলাম মুনতাহা মেয়েটা আমার 2 বেঞ্চ আগে এসে বসেছে। যথারীতি ক্লাস শুরু হলো। ঠিক তখনই দেখলাম আমার পেছনের বেঞ্চে একটি ছেলে ওই মেয়েটির গায়ে কাগজ ছুঁড়ে মারল। ছেলেটাকে চেনা চেনা লাগে, তবে দোষটা আমার ওপরেই পড়ল। তখনই, স্যার, এই ছেলেটা আমার গায়ে কাগজ ছুঁড়ে মেরেছে। কোন ছেলে? ওই যে ওই ছেলেটা, চোখে গোল চশমা পরে। কিছু বোঝার আগেই স্যার এসে খানিক কথা শুনিয়ে গেল আমাকে। কিছু বলারও সুযোগ দিল না। ধপ করে বেঞ্চে বসে পড়লাম। পরের দিন ক্লাসে বসে আছি সেই বেঞ্চটাতে। স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছি, আর মুনতাহা বসেছে আজ ফার্স্ট বেঞ্চে। ঠিক সে সময় স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা যারা শিক্ষিত তারা বেশি মূর্খ, কথাটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণটা কি? ঠিক তখনই দেখলাম সবাই কেমন চুপ হয়ে গেল। স্যার সবার দিকে একবার তাকালো, আর আমিও সবার দিকে একবার তাকালাম। তখনই স্যার সেই মেয়েটিকে বলল, আচ্ছা মুনতাহা, তুমি তো ফার্স্ট গার্ল, তো এই কথাটার লজিক কি বলো? তখনই দেখলাম মুনতাহা মেয়েটি চুপ হয়ে গেল, আমতা আমতা করা শুরু করলো। তবে স্যার অনেকের কাছে কথাটির ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু সবাই কেমন যেন চুপসে গেল। ঠিক তখনই আমি কিঞ্চিত হেসে উঠলাম, তবে এটা স্যারের চোখ এড়ালো না। তাই স্যার সবাইকে চুপ থাকতে বলে, এই ছেলে, নাম কি তোমার? রাজ। হাসছো কেন? না মানে স্যার। বেয়াদব ছেলে, পড়াশোনা তো করবে না, ক্লাসে বেয়াদবি করবে। বলো তো, আমি মনে করি শিক্ষিত মানুষই মূর্খ হয় বেশি, কথাটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণটা কি? স্যারের প্রশ্ন শুনে মাথা নিচু করলাম। তখনই স্যার আবার বললেন, জানি তো পারবা না, কেন আসো ক্লাসে যত সব বেয়াদব ছেলে? জি স্যার, আমিও আপনার মতো মনে করি শিক্ষিত ব্যক্তিরাই সবচাইতে বেশি মূর্খ। কারণ শিক্ষিত ব্যক্তিরা সাধারণ থাকতে চায় না, তারা চায় অসাধারণ হতে। আর এই অসাধারণের রাস্তায় বিরোধীনভাবে দৌড়াতে একসময় তারা তাদের অবস্থান, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তখন তারা শুধুই তাদের অর্থটাকে প্রাধান্য দেয়। আর সেক্ষেত্রে যে কম জানে বা জানেই না সেই জ্ঞানী, কারণ তারা হলো সাধারণ, আর সাধারণ সবাই হতে পারে। এটা একটা আর্ট। তাই তারা তাদের ধর্মীয় আচারবিধি মেনে চলে, সৃষ্টিকর্তার ভয়ে কাজ করে। অপরদিকে যারা বেশি জ্ঞানী, তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, ফলে তারা তাদের ধর্মকে ভুলেই যেতে বসে। এর কারণে তারা অবশ্যই মূর্খ। কথাটি তাড়াতাড়ি বলে শেষ করলাম। কথাগুলো বলার পর সবার দিকে তাকালাম, দেখলাম সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, বাহ, আমি তোমাকে কি ভাবছিলাম, আর তুমি তার বিপরীত। সত্যি তুমি বেয়াদব না, ভালো ছেলে। মুচকি হেসে বসে পড়লাম। তখনই সেই মুনতাহার দিকে তাকালাম। মুনতাহা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি ছেলেটা কেমন। কলেজ শেষ করে যখন বের হলাম তখনই রাফি নামের একটি ছেলে এসে বন্ধুত্ব করলো। এতদিন কেউ আমার পাশে বসে না, আর আজ একটা বন্ধুকে পেলাম। পরের দিন ক্লাসে বসে আছি, তখনই রাফি আসলো। আচ্ছা, তোর বাসা কোথায় রে? কেন? আরে বন্ধু না আমরা, বল। থাক, সেসব শোনা লাগবে না। তবে মুখে একটু অল্প দাড়ি, ওই ছেলেটাকে? সেও নতুন এসেছে, 3 মাস হয়েছে, ভার্সিটির পিছনে ড্রাগস নিয়ে বসে। কিন্তু তুই কে? আচ্ছা বুঝলাম, আমি কে জানতে হবে না। কি দরকার সেসব মনে করে? আমি তো এক অন্ধকার জগতের মানুষ, সভ্যতার মাঝে এসে বাঁচার চেষ্টা করছি। তাই ওইসব কথা ভেবে আর কোনো লাভ নেই।
জ্ঞানই হলো শিক্ষা, নাকি শিক্ষা হলো জ্ঞান? স্যারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তখনই মুনতাহা উঠে বলল, স্যার, আমি মনে করি দুইটাই একে অপরের সাথে জড়িত। শিক্ষার মাঝেই তো জ্ঞান লুকিয়ে থাকে। একজন ব্যক্তি শিক্ষার মাঝ থেকে জ্ঞান অর্জন করে, তাই শিক্ষা ও জ্ঞান দুইটাই একে অপরের সাথে জড়িত। আর কেউ কি বলবে? স্যার, উনি যে ধারণাটা দিলেন সেটা ভুল। কারণ শিক্ষার মাঝে জ্ঞান যদি লুকিয়ে থাকতো তাহলে যারা শিক্ষা গ্রহণ করেনি তারা কি জ্ঞানী না? বা তাদের মাঝে কি জ্ঞান নেই? আসলে স্যার, আমরা বলি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়। কথাটা কিন্তু একদিক দিয়ে ভুল। কথাটি কি এমন হলে পারতো না যে মানুষ হয়ে লেখাপড়া করো? আসলে কথাটি বললাম কারণ আমরা জন্মগ্রহণ করার পরেই কি বিদ্যালয়ে আসি না। তাই প্রথমে পরিবার সমাজ হয়ে ওঠে আমাদের জন্য শিক্ষাঙ্গন। এর থেকে যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষ হতে পারি তবে সেটাই প্রকৃত শিক্ষা। বইবাদে মানুষ কিন্তু শিক্ষিত হয়, তার প্রমাণও বহু আছে আমাদের সমাজে। কথাগুলো বলে মুনতাহার দিকে তাকালাম। সে আমার দিকে চোখ বড় বড় করে দেখছে। শুধু সে নয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, বাহ, সুন্দর উত্তর, গুড বয়। স্যারের কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে বললাম, আমি স্যার মোটেও গুড বয় না। আমার মতো খারাপ ছেলে আর পাবেন না, যার কোমরে থাকে সবসময় পিস্তল গোজা, মানুষ মারতে হাত কাঁপে না। সে মোটেও গুড বয় না স্যার। ক্লাস শেষ করে বাড়ি আসতেই মুনতাহা আমাকে ডাকলো। এই যে রাজ। মুনতাহার ডাক শুনে দাঁড়ালাম। তখনই সে আমার কাছে আসলো। তুমি কি জানো এই ভার্সিটিতে যে তোমাকে প্রশ্ন করে সে হলো আমার স্যার? ওকে, সমস্যা নেই। আগের সব কিছুর জন্য আমি সরি। ওকে, বাই। আর কোনো কথা না বলে বা না শুনে মুনতাহার কাছ থেকে চলে আসলাম। একটু দূরে আসতে ঘুরে তাকিয়ে দেখি সে আবারও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে চলে আসলাম। এই যে ছেলে। কলেজে এসে ক্লাসে ঢুকতে যাব তখনই নেহা ডাকলো। ঘুরে তাকাতেই সে বলল, আপনি তো খুব বেয়াদব। কাল কথা বললাম অথচ পাত্তাই দিলেন না। হুম। আবার বলছেন? আচ্ছা, আমরা তো সেম ক্লাস, তুমি করেই বলতেছি, ওকে? সামান্য হেসে ক্লাসের দিকে গেলাম। কারোর সাথে কথা বলি না, সোজা বেঞ্চে এসে বসলাম। তখনই দেখি মুনতাহা আমার দিকে তাকিয়ে আছে। সবার কাছে খ্যাত হতে পেরেছি, কিন্তু নেহা কেন তাকাচ্ছে? তখনই স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা মানুষ মরণশীল। সবাই জানে যে আমরা আমাদের কোনো এক সময় মরতেই হবে, কিন্তু আমরা মানুষেরা কেন এত বড়াই করি? কেন দুনিয়াতে এত কিছু করি? স্যারের কথা শুনে ক্লাসে কেমন যেন নীরবতা ভর করলো। সবাই যে যার মতো লজিক নিয়ে স্যারের সামনে তুলে ধরছে, আর আমি আমার জায়গায় বসে সব দেখছি। ঠিক সে সময় রাফি বলল, স্যার, মুনতাহা তো ফার্স্ট গার্ল, তাই আমরা ওর কাছ থেকে জানতে চাচ্ছি। তখনই সবাই একসাথে ইয়েস বলল। মুনতাহা উঠে দাঁড়াতেই বলল, স্যার, আমরা সবাই জানি জন্মালেই মরিতে হয়, কিন্তু মানুষ সেটা ভুলে যায়, তার সমাজের কুব্যবস্থার মধ্যে পড়ে। মানুষ ভুলে তার অবস্থানকে, তাই তারা দুনিয়ার মায়াতে পড়ে সব ভুলে বসে। আর কেউ বলবে? তখনই রাফি আমার হাতটা তুলে ধরল। আমি হাবার মতো ওর দিকে তাকালাম, কিন্তু স্যার তখনই বলল, রাজ, তুমি বলো। খানিক চুপ থেকে আশেপাশে তাকিয়ে নিলাম। সবার মাঝে নীরবতা ভর করছে, কিন্তু মুনতাহা আমার দিকে তাকিয়ে আছে। তখনই বললাম, স্যার, আমরা জানি মানুষ মরণশীল, এটাই জানি আমাদের কোনো এক সময় মরতেই হবে। কিন্তু আসল কথা হলো, আমরা বড়াই করি কেন? আমাদের যে কোনো সময় চলে যেতে হবে ওপারে, তবুও আমরা বড়াই করি। আসল কথা হলো, মানুষের মন যত নরম ততটাই নিকৃষ্ট। কারণ আমরা ওপরে যত যাই দেখাই না কেন, ভেতরে থাকে অহংকার, লোভ। মূলত লোভটাই আমাদের মনটাকে নিকৃষ্ট করে তোলে। ফলে আমরা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকি। দুনিয়ার সাময়িক সুখে তখন বিভোর হয়ে যায়। এর ফলে ভুলে যাই আমাদের মরণ সংবাদের কথা, যা
এক চরম সত্য। সুতরাং মানুষের মনে সম্পদের অহংকার, লোভ, উপরে ওঠার চেষ্টাতে বিভোর থাকা, এসবের কারণে আমরা সব ভুলে বসি, তাই এত বড়াই করে চলেছি। কথাগুলো শেষ করতেই ক্লাসে একটা হাততালির রোল পড়ে গেল। তখনই মুনতাহার দিকে চোখ পড়ল। মেয়েটা সেই থেকেই তাকিয়ে আছে আমার দিকে। হুট করে দেখলাম সে মুচকি হাসলো তাকিয়ে। মাথাটা নিচু করলাম। চমৎকার বলেছ রাজ। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বের হতে যাব, তখনই মুনতাহা আসলো আমার কাছে। রাজ শোনো, আমি সরি। কেন? আসলে প্রথম দিন তোমাকে ক্যাদ বেয়াদব বলে কত কথা বলেছিলাম। হাসছো কেন? কারণ আমি যদি ক্লাসে ভালো কিছু না বলতাম তবে তুমি কি এসে কথা বলতে? আমি খ্যাতি থাকতাম তোমার কাছে। সো ইটস ওকে, তুমি তোমার মতো থাকো। কথাটি বলে সেখান থেকে চলে আসতে যাব, তখনই মুনতাহা বলল, তোমার বাসা কোথায়? আর তুমি হুট করে শেষ ইয়ারে ভর্তি হলে কেন? কথাটা শুনে ওর দিকে তাকালাম। কিঞ্চিত হেসে আমি ঘুরে চলে আসলাম। ফুটপাত ধরে হাঁটছি। আমি মনে মনে পুরনো কথা ভাবছি। যে ছেলের দিকে তাকাতে মানুষ ভয় পায়, আর সেই ছেলের সাথেই এখন কত লোক কথা বলছে। আসলে সবাই ঠিকই বলে, ভালো মানুষ হতে কোনো অর্থের দরকার পড়ে না। আমি ভাবিনি ভালো মানুষ হতে পারবো, তবে আজ মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছি। বড্ড মনে পড়ছে আব্বুর কথা। উনার চলে যাওয়ার সময় শেষের কিছু কথা খুব মনে পড়ছে। জোরে হেসে উঠলাম। সবাই আমাকে খারাপ ভাবে, কিন্তু কেউ কোনোদিন জানতে চায়নি আমি কেন খারাপ হলাম। সবাই আমাকে মাস্তান বলে পিছনে কতই না গালি দেয়, কিন্তু কেউ কোনোদিন জানতে চায়নি আমি কেন মাস্তান, কেন আমি মাস্তানি করি। আসলে আমরা সবাই মানুষ, তবে আমাদের সঠিক মনুষ্যত্বের অভাব। আমরা পাপীকে ঘেন্না করি, কিন্তু তার পাপকে না। কিন্তু কালকে সব কিছু নতুন দেখবে সবাই। পরের দিন ভার্সিটিতে আসি। দামি গাড়ি, দামি পোশাক পরে ভার্সিটিতে ঢুকলাম। সাথে 5টা গাড়ি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি গাড়ি থেকে নামি পিস্তল হাতে। মুনতাহা হা করে তাকিয়ে আছে। যে মুনতাহার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিল তাকে আমার লোক ধরে রেখেছে। সে হলো শিমুল। 2 গাড়ি পুলিশ এসেছে, কিন্তু ভয়ে কেউ কাছে আসছে না। শিমুলের কাছে গিয়ে বললাম, তোকে ধরার জন্যই আমি এখানে এসেছি। তুই বেইমানি করে আমার সব কিছু শত্রুদের কাছে বলে দিয়েছিলি। তাদের সাথে হাত মিলিয়ে ভার্সিটিতে ড্রাগসের বিজনেস করেছিস। তোকে আমি মেরে ফেলবো। ভাই, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ভুল? এই রাজের কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শিমুলকে তুলে নিয়ে যা তোরা। আমার লোকেরা তাকে তুলে নিয়ে যায়। স্যার আসে সেখানে। স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি ওনার সামনে যেয়ে দাঁড়ালাম। রাজ, তুমি এমন? স্যার, আমি এরকমই মাস্তান মাফিয়া। তবে স্যার, আপনার মেয়েকে আমার ভালো লেগেছে অনেক। আমি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু রাজ। আমি মুনতাহার কাছে আসলাম। সে ভয় পেয়ে চোখ ছোট করে দাঁড়িয়ে আছে। আমি মুনতাহার কাছে গেলাম। ওর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে উঠি। সে ভয় পায়, কিন্তু ভয়ে কথা বলতে পারে না। তারপর মুনতাহাকে নিয়ে সোজা কাজী অফিসে যাই। এরপর তাকে সেখানে বিয়ে করে নিয়ে আসি। আমাদের বিয়ের আজ 6 মাস হয়েছে। রাজ, ছাড়ো আমাকে, অনেক কাজ পড়ে আছে। সারাদিন কি আমাকে নিয়ে তুমি পড়ে থাকবা? কাজ করা লাগবে না নাকি? না গো, ছাড়বো না। আমার এখন আদর লাগবে। আমি আদর খাবো। আমাকে আদর দাও এখন। না, সরো বলছি। তুমি আমার সাথে পচা কাজ করো। আমি সব সময় তোমার কাছে আসি আদরের জন্য, আর তুমি খালি দুষ্টুমি করো। আমার একমাত্র বউ তুমি, আর তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? আচ্ছা, জলদি কাজ শেষ করে আসবা। আমাদের এখন বাচ্চা নেওয়ার প্ল্যান করতে হবে। মুনতাহা আমার গালে আলতো করে চুমু দিয়ে কাজ করতে চলে যায়। আমি মুনতাহার দিকে তাকিয়ে আছি। মেয়েটা এখন আমাকে অনেক ভালোবাসে, আমিও বাসি। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা যারা এখনও আমাদের এই নতুন পেজটি ফলো করেননি, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। প্রথম কমেন্টে
আমার পেজের লিংক পিন করা থাকবে, সেখান থেকে সবাই ফলো করবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।